স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। মাঠের লড়াইয়ের আগে মাইন্ড গেমে উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশ ভারত রাইভালরি। এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবার আগে রবিবার বাফুফের সাথে ট্রেনিং ফ্যাসিলিটিস নিয়ে কথা চালাচালি করেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। তাদের দাবি একটাই, বাংলাদেশের সমান ফ্যাসিলিটিস চাই। অবশ্য এবার আর সহজে হোম অ্যাডভান্টেজ ছেড়ে দেয়নি বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টে। টিম হোটেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রবিবার বিকাল হতেই হোটেলের লবিতে ফুটবলারদের ব্যস্ত পদচারণা। সবার একটাই প্রশ্ন, বাংলাদেশ দল কোথায় যাচ্ছে? মিডিয়া সেশন যেহেতু নেই, তারা কি প্র্যাকটিস করতে ম্যাচ ভেন্যুতে যাচ্ছে নাকি অন্য কোনো অ্যাক্টিভিটিস রয়েছে? এই প্রশ্ন যখন গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে, তখনই একে একে বেরিয়ে আসেন হামজা চৌধুরী, সমিত সোমরা, উঠে বসেন টিম বাসে। এই প্রশ্ন শুধুমাত্র বাংলাদেশের মিডিয়ায় নয়, এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভেতরেও। রবিবার সকাল থেকেই ভারতীয় দলের একটাই প্রশ্ন, বাংলাদেশ দল কোথায় প্র্যাকটিস করবে, কোথায় তারা আসলে ট্রেনিং সেশনটা সারবে। কেন নিজেদের রেখে ভারতীয় ফুটবল দলের বাংলাদেশের খোঁজ খবর নেওয়া, সেটা জানতে হলে আগে বুঝতে হবে ফিফার একটা নিয়ম। ফিফা বলছে ম্যাচ ডের দুদিন আগে যেখানে হোম টিম অনুশীলন করবে, ঠিক একই জায়গায় অনুশীলন করবে অ্যাওয়ে টিম। ভারতীয় দলের ধারণা ছিল হয়তো বাংলাদেশ দল ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে ট্রেনিংটা সারবে, তাই সকাল থেকেই তারা বাফুফেকে জানিয়ে দেয় বাংলাদেশ যেখানে প্র্যাকটিস করবে সেখানেই তারা অনুশীলন করতে চায়। বাফুফে এত সহজেই কি ম্যাচ ভেন্যু ছেড়ে দিবে ম্যাচের দুদিন আগে? কেননা মার্চে শিলংয়ে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা যে এখনো বাফুফের মনে আছে। 4টা দিন ম্যাচ ভেন্যুর জন্য, ট্রেনিং ফ্যাসিলিটিসের জন্য বাংলাদেশকে চরকির মতো ঘুরতে হয়েছিল। তাই বাফুফের তরফে ভারতীয় দলকে জানিয়ে দেওয়া হয় রবিবার ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের কোনো অনুশীলন নেই, যা আছে সেটা উত্তরার পুলিশ মাঠে। তাই দুপুর নাগাদ ভারতীয় দলও চলে যায় সেখানে অনুশীলন করতে। গোটা ব্যাপারটা যতটা ইজিলি ডিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ততটা সহজ ছিল না এর পেছনের ঘটনাগুলো। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে শিলংয়ে যে ধরনের বিড়ম্বনায় পড়েছিলেন বলে জানিয়েছিল ফুটবলাররা, জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট, সেটা ভোলেনি বাফুফে। তাই তো মূল ম্যাচের দুদিন আগে ভারতীয় দলকে ম্যাচ ভেন্যু দেখার সুযোগ দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ট্রেনিং ফ্যাসিলিটিস নিয়ে যখন দুই দলের ভেতরে এমন উত্তেজনা বিরাজ করছে, তখন ভারতীয় গণমাধ্যম ও ভারতের ফুটবল ফ্যানদের মধ্যে একটাই প্রশ্ন, তাদের অস্ট্রেলীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস কি বাংলাদেশের বিপক্ষে 18 নভেম্বর ঢাকার মাঠে খেলতে পারবেন, জড়াতে পারবেন ভারতের জার্সি? কারণ সবকিছুই যে নির্ভর করছে অস্ট্রেলিয়ার এনওসি, ফিফা আর এএফসির ক্লিয়ারেন্সের ওপর। তবে রায়ান উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশের ফুটবলারদের খুব একটা ভাবার কোনো কারণও নেই, কারণ তাদের দলে রয়েছে হামজা চৌধুরীর মতো একজন বিশ্বমানের ফুটবলার, রয়েছে সমিত সোমের মতো মিডফিল্ডে একটা নির্ভরযোগ্য নাম, যারা 2003 থেকে ভারতের বিপক্ষে জয়ের জন্য যে অপেক্ষা সেটা ঘোচাতে সক্ষম। এখন দেখার বিষয় ম্যাচ ডের আগে বাংলাদেশ দল কত দ্রুত নিজেদেরকে গুছিয়ে নিতে পারে, কিভাবে ভারত বধের জন্য নিজেদের পরিকল্পনা সাজিয়ে নেয়। পার্থ বণিক, 71, ঢাকা। হামজা চৌধুরীর হাত ধরে পরিবর্তনের সুর বাজছে সাউথ এশিয়ার ফুটবলে। অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে ভারতীয় ফুটবল দলে রায়ান ফরওয়ার্ড উইলিয়ামস। 32 বছর বয়সী ফুটবলার উড়ে এসেছেন ঢাকায়, মুখিয়ে লেস্টার সিটি তারকা হামজার বিপক্ষে খেলতে। মঙ্গলবার এশিয়ান কাপ ম্যাচকে সামনে রেখে কড়া নিরাপত্তায় ঢাকায় গোপনে অনুশীলন সেরেছে খালিদুজ্জামিলের দল। হাসান সজীবের রিপোর্ট। এক হামজা চৌধুরীতে যেন কেবল বাংলাদেশ নয়, বদলে যাচ্ছে পুরো সাউথ এশিয়ার ফুটবলের চিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকার দেখাদেখি একের পর এক প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছে লাল সবুজে। ওই একই পথে হাঁটতে শুরু করেছে প্রতিবেশী দেশ ভারত। সম্প্রতি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস স্যাক্রিফাইস করেছেন অস্ট্রেলিয়ার পাসপোর্ট কেবল ভারতের হয়ে খেলবেন বলে, কেননা দেশটিতে নাই ডুয়েল সিটিজেনশিপের সুযোগ। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে ঢাকায় এসেছেন রায়ানও। হামজার বিপক্ষে খেলবেন সেটাও ভুল বলা হবে না। Good. It's nice. I like it. Are you excited to play against Hamza Choudhury? Yes. You sacrificed Australian passport. Who inspired you? My family. পরিবারের অনুপ্রেরণায় অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে এক ম্যাচ খেলা এই ফরওয়ার্ডের ধ্যান জ্ঞান এখন ভারতীয় দল। যদিও এখন পর্যন্ত মেলেনি নো অবজেকশন সার্টিফিকেট। বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটা চিন্তার বিষয়। তবে মন্দের ভালো, রায়ানদের মতো ফুটবলাররা সাউথ এশিয়ায় পাড়ি জমানোয় দলগুলো বদলে যাচ্ছে।
অবশ্য আপাতত খেলা না খেলা নিয়ে ভাবছেন না রায়ান। এনজয় করছেন ঢাকার পরিবেশ, বাংলাদেশের আতিথেয়তা, সিকিউরিটিতে মুগ্ধ ওরা। আর না হয়েই বা উপায় কি, যেখানে বিশ্বের নানা দেশে নাক উঁচু স্বভাবের কারণে এত কড়াকড়ি নিরাপত্তা মেলে না, সেখানে বাংলাদেশ তো এ ব্যাপারে রোল মডেলই বটে। এই ধরনের সিকিউরিটি আমরা কখনোই দেখিনি। ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট তাবিদুল ভাইকে এবং আমাদের যে গাউস ভাই আছেন এটার প্রধান, ওনারা সর্বাত্মক চেষ্টা করেছেন এবং সার্বক্ষণিক তাবিদ সাহেব প্রেসিডেন্ট যোগাযোগ রেখেছেন কিভাবে করলো, প্রোটোকল ঠিক আছে কিনা। অলরেডি এখানে পুলিশের 2 জন আছেন, স্কোয়ার্সের আছেন, এলিট ফোর্স আছেন, র্যাব গাড়িও আসবেন, পর্যাপ্ত নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। ব্যাপক সিকিউরিটির মধ্যে যেমন ভারতীয়দের গা ঘেঁষাটাই কঠিন, তেমনি ঢাকায় নিজেদের প্রথম অনুশীলনটাও ভারত করেছে কড়াকড়ি অবস্থায়, গোপনে ঢাকার উত্তরায়। হাসান সজীব, ৭১। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যত খেলা যাবে ততই বাড়বে স্কিল, যার ফায়দা মিলবে জাতীয় দলে। আবুধাবি টি10 খেলার জন্য বিসিবির অনুমতি পেয়ে এমনটাই জানালেন সাইফ হাসান। 1 সপ্তাহের জন্য এনওসি মিলেছে এই হার্ড হিটার ব্যাটারের। মুশফিকের 100 টেস্ট ও নিজের ব্যাটিং নিয়েও নানা কথা বলেছেন সাইফুল রূপকের রিপোর্ট। সোজা ব্যাটে মুগ্ধতা ছড়ান, সাইফ হাসানের ছক্কায় ভক্তদের জুড়িয়ে যায় পরাণ। স্টাইলিশ উইলোবাজ, বাংলার টপ অর্ডারে এখন সাইফের রাজ। গেল আগস্টে পান নতুন জীবন, দীর্ঘ বিরতির পর আবার টি20 দলের সুযোগ পেয়েই জায়গা করে নিচ্ছেন সবার মনের মণিকোঠায়। ছোট ফরম্যাটে সবশেষ 13 ইনিংসে সাইফের ব্যাট থেকে এসেছে 27টা 6। অনেকে ছক্কা সাইফ বলেও ডাকছে। একসময় টেস্ট স্পেশালিস্টের তকমা পাওয়া ছেলেটার এমন বদলে যাওয়ার রহস্যটা কি? সবাই হেল্প করেছে। আমার মনে হয় যেখানে ছিলাম ক্যাম্পে, বিসিবির ক্যাম্পে যখনই যেখানে ছিলাম, বাবুল স্যারের সাথে আলাদা ডোমেস্টিক টিমে, সোহেল স্যারের সাথে ছিলাম, আলাদা মাস্কোতে প্র্যাকটিস করছি সালাউদ্দিন স্যারের সাথেও অনেক দিন। সো আমার মনে হয় যেখানে যেখানে গেছি চেষ্টা করছি মানে নিজেকে ডেভেলপ করার, যেখানেই ফোকাস মানে যেখানেই সুযোগ পাই ডেভেলপ করার চেষ্টা করতেছি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট, নিজের খেলাটা নিজেই খেলতে হবে। ব্যাট হাতে ফর্মে, অফ স্পিনেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে। সাইফের ওপর আস্থা রেখেছে আবুধাবি টি10 ফ্র্যাঞ্চাইজি অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আরব আমিরাতের রাজধানীতে 18 থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে 10 ওভারের ক্রিকেট। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ থাকায় 23 নভেম্বর পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন সাইফ হাসান। ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না, বাট হাফ এনওসি দিয়েছে। সো ভেরি থ্যাঙ্কফুল। ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আয়ারল্যান্ড সিরিজের আগে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে অনেক ইম্পর্টেন্ট আমাদের খেলার জন্য। আপনি দেখতে পারেন আফগানিস্তান টিমে সবাই অনেক এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সো আমার মনে হয় এখন বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে। সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন কালচারে যখন খেলবো, যখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় এনজয় করতে পারবো মাঝখানে ক্রিকেটটা ওরকম যদি খেলতে পারি, তখন আউটপুট আসাটা অনেক ইজি। সাইফ যখন আবুধাবি থাকবেন তখন দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে চলবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট, যেটা মুশফিকুর রহিমের জন্য স্পেশাল ম্যাচ। প্রথম বাংলাদেশি হিসেবে 100টা টেস্ট খেলার কীর্তি গড়বেন মিস্টার ডিপেন্ডেবল। অবশ্যই ইন্সপিরেশন, তার ওয়ার্ক এথিক্স, মুশফিক ভাইয়ের এভরিথিং, প্র্যাকটিস, এভরিথিং সব কিছুই অনেক বড় একটা ইন্সপিরেশন। তার ওনার স্ট্যাটস সেটা বলে। সো ভেরি হোপফুল, ভালো একটা শেষ হবে মুশফিক ভাইয়ের। সাইফ, তাসকিন, সাকিব আল হাসান 3 জন 3 দলে। আবুধাবি টি10 টাইগারদের মাঝেই চলবে দারুণ এক লড়াই। সাইফুল রূপক, ৭১। হংকং চায়নাকে উড়িয়ে দিয়ে দুরন্ত শুরু করা বাংলাদেশ এ দলের সামনে আফগানিস্তান বাধা। রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সোমবার রাত 8:30টায় মাঠে নামবে টাইগাররা। সোহান আকবরদের স্পিন পরীক্ষাও দিতে হবে এই ম্যাচে। শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে আফগানরাও আছে দারুণ মেজাজে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সিদ্দিকুল্লাহ আতাল, মোহাম্মদ গাজানফাররা এই ম্যাচে ভোগাতে পারে টাইগার ব্যাটারদের। যদিও হাবিবুর রহমান, সোহান, আকবর আলীরা আছেন দুর্দান্ত ফর্মে, তবুও দলটা যখন আফগানিস্তান তখন কোয়ালিটিফুল বোলিং ফেস করে যেতে হবে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারেন ক্যাপ্টেন আকবর আলী। নানা ঘটনা অঘটন এবং চমকপ্রদ খবর দিয়ে শেষ হয়েছে 2026 আইপিএল এর জন্য খেলোয়াড় রিটেনশনের ডেডলাইন। আইপিএল এর আগে মিনি অকশনে 29 জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ থাকবে। 29 জনের লিস্টে কি এক বা একাধিক বাংলাদেশিও ঢুকে যেতে পারে? সেই সম্ভাবনা কতটুকু? ফয়সাল হাবিব জানাচ্ছেন সেটাই।
আইপিএল ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। পছন্দ করুন অথবা না, আইপিএলকে আপনি না বলতে পারবেন না। 2026-এর আইপিএলও আপনাকে সেই সুযোগ দেবে না, বরং আসন্ন আইপিএলকে আপনার কাছে নতুনই মনে হতে পারে। আন্দ্রে রাসেলকে কলকাতা বাদে অন্য দলে দেখতে হবে। রবীন্দ্র জাদেজার শরীরে থাকবে না হলুদ জার্সি। ডিসেম্বরের মিনি অকশনের আগে দলগুলো এমনই সব সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত মেগা নিলামের পরের বছরই দলগুলো খুব বেশি ক্রিকেটার ছাড়ে না, কিন্তু এবার ঘটেছে ভিন্ন রকম ঘটনা। বেশিরভাগ দলই তাদের বিদেশি ক্রিকেটারদের কোটা প্রায় ফাঁকা করে ফেলেছে। আসন্ন আইপিএল নিলামে কলকাতা সর্বোচ্চ 6 জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। দিল্লি ক্যাপিটালসের বিদেশি স্লট ফাঁকা 5 জনের। লখনৌ, গুজরাট আর চেন্নাই নিতে পারবে 4 জন করে বিদেশি ক্রিকেটার। ব্যাটারদের লিস্টে খুব বেশি আশা না থাকলেও পেসার এবং স্পিনারের ক্যাটাগরিতে আসন্ন আইপিএল নিলামে চাহিদা দেখা যেতে পারে টাইগার ক্রিকেটারদের নিয়ে। মুস্তাফিজ ছাড়াও একাধিক ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে। মাথিসা পাথিরানাকে ছেড়ে দেয়া চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে একমাত্র বিদেশি পেসার নাথান এলিস। নিজেদের হোম কন্ডিশনের কথা চিন্তা করে আবারও মুস্তাফিজুর রহমানের জন্য যেতে পারে দলটা। স্পেন্সার জনসন আর আনরিখ নরকিয়াকে ছেড়ে দেয়া কলকাতা নতুন বলের পেসার চাইবে একজন। ইনজুরি প্রবণ জশ হ্যাজেলউডের ব্যাকআপ দরকার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলে বিদেশি স্পিনারদের চাহিদাও দেখা যায় হরহামেশা, কিন্তু মুজিবুর রহমান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানার মতো স্পিনারদের যেতে দিয়েছে দলগুলো। এক জাদেজাকে পেয়ে 3 জন স্পিনার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। হাসারাঙ্গার জায়গায় টাইগার লেগি রিশাদ হোসেনকে ভাবতে পারে তারা। একই অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদেরও। অ্যাডাম জাম্পাকে ছেড়ে দেয়া হায়দ্রাবাদ খুঁজবে একজন লেগ স্পিনার। আইপিএল অভিজ্ঞতা থাকায় সাকিব আল হাসানও থাকতে পারেন দলগুলোর বিবেচনায়। নামে মিনি নিলাম হলেও নিঃসন্দেহে এবারের আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের চাহিদা থাকবে। সারা বছর ধরে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রিশাদ হোসেনেরও এবারই অভিষেক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলার লেগিকে নজর কাড়া পারফর্ম করতে হবে বিগ ব্যাশে। আইপিএল নিলামের আশেপাশেই হতে যাওয়া বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ভালো করতে পারলে সাকিব, তাসকিন, শরীফুলদের জন্য খুলে যেতে পারে আইপিএল এর দুয়ার। ফয়সাল হাবিব, ৭১। 11 দল নিয়ে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচ সোমবার ঢাকায়। ঘরের মাঠে পদক জয়ের হাতছানি ওদের সামনে। অন্তর্বর্তী সরকার ঘোষিত তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করছে কাবাডি ফেডারেশন। প্রথম আসর হয়েছিল 2012 সালে ভারতের পাটনায়। সেবার 25-19 পয়েন্টে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার সি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করার প্রস্তুতি নিয়েছে নারীরা। মার্চে ইরানে 6ষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ সেই প্রস্তুতি কাজে লাগাতে পারে এই টুর্নামেন্টে। বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচে আর্মেনিয়াকে 9-1 গোলে হারিয়েছে পর্তুগাল। তবু শান্তিতে নেই ওরা, কারণ বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করলে যে সাসপেনশনে থাকা ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে পারবে না টুর্নামেন্টে প্রথম 2 ম্যাচ। তবে এতটা সহজেও ছাড় দিতে রাজি না ওদের ফুটবল ফেডারেশন। আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। কি কি যুক্তি দেখিয়ে সাসপেনশনের মেয়াদ কমানোর আবেদন করা হচ্ছে ফিফার কাছে, তার বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। প্রথমবারের মতো 48 দলের ফিফা ওয়ার্ল্ড কাপ। 12টা গ্রুপে ভাগ হয়ে ওরা নামবে প্রথম পর্বের লড়াইয়ে। তার মানে প্রতি দলের জন্য বরাদ্দ 3টা করে ম্যাচ। কিন্তু আক্ষেপের বিষয়, পর্তুগালের জার্সিতে হয়তো তার দুটোই খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া পর্তুগিজরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হতে না পারে, কিংবা বেস্ট 8 থার্ড প্লেস হোল্ডারদের তালিকায়ও না থাকে, যদি যেতে না পারে রাউন্ড অফ 32-তে, তাহলে তো ওই একটা ম্যাচ খেলেই নিজের শেষ বিশ্বকাপটা শেষ করতে হবে CR7-কে। কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড স্কোরারকে তো এত সহজে হারাতে রাজি নয় পর্তুগালের ফুটবল ফেডারেশন। আয়ারল্যান্ড ম্যাচের দিন জীবনের প্রথম লাল কার্ড দেখে সাসপেন্ডেড হয়েছেন 3 ম্যাচের জন্য। সেটা কমিয়ে আনতে এবার পর্তুগাল দ্বারস্থ হচ্ছে ফিফার। শাস্তি কমানোর আবেদন জানিয়ে করবে আপিল। রোনালদোর পক্ষে তুলে ধরবে 3 যুক্তি। আবোলা নামে একটি পর্তুগিজ ক্রীড়া সংবাদ মাধ্যম বলছে, ফেডারেশনের প্রথম যুক্তি, ম্যাচের আগে আয়ারল্যান্ডের কোচ হেইমার হালগ্রিমসনের একটা মন্তব্য ম্যাচের রেফারিকে প্রভাবিত করেছে। তিনি বলছিলেন রোনালদো গেল অক্টোবরের রিভার্স পিকচারে রেফারিকে কন্ট্রোল করেছে। আয়ারল্যান্ডের মাঠে এসে নিশ্চিতভাবেই তাই প্রথম দফাতেই CR7-কে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে ওই মন্তব্যের প্রভাব ছিল।
পর্তুগালের দ্বিতীয় যুক্তি বক্সের ভেতরে বারবার রোনালদোকে পিঞ্চিং করছিল স্বাগতিকরা। তেমন কিছুই আবার করা হচ্ছে ভেবে আত্মরক্ষার অংশ হিসেবে আল নাসর তারকা এভাবে রিয়্যাক্ট করেছেন, যেটা আসলে ইচ্ছাকৃত ছিল না। আর তৃতীয় ও সর্বশেষ যুক্তি, ক্যারিয়ারের 225 ম্যাচে কখনো লাল কার্ড দেখেননি রোনালদো, যেটা আসলে প্রমাণ করে ড্রাফট সাজানোর সাথে এবার সরাসরি জড়িয়েছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েনকা। বোঝাই যাচ্ছে বিষয়টি নিয়ে তারা কতটা সিরিয়াস। অবশ্য রোনালদো নিজে বেশ হতাশ হয়ে পড়েছেন। এরই মধ্যে ন্যাশনাল টিম ক্যাম্প ছেড়েছেন তিনি, অর্থাৎ পোর্তোয় আর্মেনিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের দিন দলের আশেপাশেও থাকছেন না। হতাশা প্রকাশ করেছেন দলের হেড কোচ রবার্টো মার্টিনেজও। তিনি বলছিলেন, ব্যাপারটা আসলে খুবই অমানবিক হয়ে গেল, কারণ নিজের দলের প্রতি সে খুবই যত্নশীল। প্রায় 60 মিনিট ধরে ডি বক্সে প্রতিপক্ষের ডিফেন্ডাররা গ্র্যাব করে রেখেছিল ওকে, তাকে নিয়ে রীতিমতো টানা হ্যাচড়া করেছে। সরিয়ে দেওয়ার জন্যই সে অমনটা করেছিল। নিজের ক্যাপ্টেনের বিষয়টির ব্যাখ্যা হিসেবে মার্টিনেজ বলছিলেন, তার মনে হয় কুনুই দিয়ে নয়, পুরো শরীর দিয়েই রোনালদো ওকে সরাতে চেয়েছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে মনে হয়েছে তিনি কুনুই দিয়ে ইন্টেনশনালি আঘাত করেছেন। ঘটনা যেটাই হোক, রেফারির সিদ্ধান্ত কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছে পর্তুগাল। তবে ফিফার কাছে শাস্তি কমিয়ে 1 ম্যাচের সাসপেনশন দেওয়ার যে অনুরোধ তারা করতে যাচ্ছে, সেটা ফিফা রাখবে কিনা তাই এখন বড় প্রশ্ন। খালিদ জামিল, ৭১। এই ছিল এখনকার খেলা চোখে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।